ইরান কিভাবে মাটি থেকে ইউরেনিয়াম উত্তোলন করে আসুন দেখি। ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ৪০০ কিলোগ্রাম ছাড়িয়ে গেছে, কারণ এই উচ্চ বিশুদ্ধতা সম্পন্ন উপাদানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০% সমৃদ্ধকরণ স্তর থেকে মাত্র একটি ছোট্ট প্রযুক্তিগত ধাপ দূরবর্তী বলে মনে করা হয়। এটি হলো ইউরেনিয়াম আকরিক, যা ইরান একটি ড্রিল ব্যবহার করে সংগ্রহ করে। এই ড্রিল একটি পাইলট হোলের মধ্য দিয়ে রিমার উপরে টেনে নিয়ে গর্তটিকে প্রশস্ত করে। ভাঙা আকরিক তখন নিচে পড়ে যায় একটি নিষ্কাশন চেম্বারে। দূর থেকে নিয়ন্ত্রিত বুলডোজারটি ইউরেনিয়াম পাথর তুলে নেয়। দূর থেকে যানবাহন চালানো অত্যন্ত জরুরি, কারণ এতে অপারেটর পাথর ধসের ঝুঁকি থেকে নিরাপদে থাকে। কিন্তু ইউরেনিয়াম সংগ্রহের পর কি হয়? সময়কে একটু এগিয়ে নিয়ে যায়। ইউরেনিয়ামকে ঘনীভূত করা হয়, পিষে গুঁড়ো করা হয় এবং তারপর আরও সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজে রাখা হয়। সবাই সেন্ট্রিফিউজে সমৃদ্ধকরণের কথা বলে, কিন্তু এটি আসলে কিভাবে কাজ করে? আসুন এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রক্রিয়াটি বুঝি। সবুজ বিন্দুগুলো ইউরেনিয়াম 238 পরমাণুকে প্রতিনিধিত্ব করে, আর নীল বিন্দুগুলো ইউরেনিয়াম 235 পরমাণুর ঘনত্বকে নির্দেশ করে। পারমাণবিক স্তরে প্রাকৃতিক ইউরেনিয়াম দেখতে কেমন? এই প্রথম ব্যাচটি হল প্রাকৃতিক ইউরেনিয়াম, যাতে মাত্র 0.7% ইউরেনিয়াম 235 থাকে। এই চিত্রে আমরা 5% নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম দেখতে পাচ্ছি, যা বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত মান। আর অস্ত্রের জন্য ব্যবহৃত উপাদান কেমন? সবশেষে আমরা অস্ত্র গ্রেড ইউরেনিয়াম দেখতে পাচ্ছি, যাতে 90% ইউরেনিয়াম 235 রয়েছে। আপনি যেমন দেখতে পাচ্ছেন, প্রায় সব ইউরেনিয়াম 238 সরিয়ে ফেলা হয়েছে এবং তার জায়গায় নীল ইউরেনিয়াম 235 পরমাণু বসানো হয়েছে। চলুন দেখি কিভাবে এটি অতি সরলীকৃত অ্যানিমেশনের মাধ্যমে নিষ্কাশন করা হয়। সেন্ট্রিফিউজটি একটি উচ্চ গ্রেডের টিউব নিয়ে গঠিত, যার নিচে একটি স্পিনিং মোটর এবং ওপরে একটি ফিডিং টিউব থাকে। ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড নামক গ্যাস হিসেবে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজে প্রবেশ করানো হয়। মোটর যখন উচ্চ গতিতে ঘোরে, তখন সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে ভারী ইউরেনিয়াম 238 হালকা ইউরেনিয়াম 235 থেকে আলাদা হয়ে যায়। ইউরেনিয়াম 235 উপরে ভাসতে থাকে এবং সেন্ট্রিফিউজের এই অংশে সংগ্রহ করা হয়। অন্যদিকে সবুজ রঙের ভারী ইউরেনিয়াম 238 সেন্ট্রিফিউজের নিচে পড়ে যায় এবং সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি পারমাণবিক সমৃদ্ধকরণ 90% বিশুদ্ধ হয় এবং রডে সংকুচিত হয়, তাহলে এটি কেমনভাবে কাজ করতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইউরেনিয়াম 235-এর ফাঁপা প্রজেক্টাইল রিং। এটির ওজন প্রায় 84 পাউন্ড বা 38.4 কিলোগ্রাম, আর সামনে রয়েছে ইউরেনিয়াম টার্গেট রিং, যার ওজন প্রায় 56.2 পাউন্ড বা 25.6 কিলোগ্রাম। মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি বোঝা খুবই জরুরি। প্রজেক্টাইল রিং স্লাগগুলো ফাঁপা এবং টার্গেট রিং ঢোকানোর জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো হলো 3টি বৈদ্যুতিক বন্ধু প্রাইমার। প্রাইমার হলো সেই যন্ত্র যা এখানে অবস্থিত প্রপেল্যান্ট দহন শুরু করার জন্য দায়ী। একে কর্ডাইট বা প্রচলিত চার্জও বলা হয়, যা এই প্রজেক্টাইলকে বিস্ফোরক শক্তিতে ঠেলে দেবে। এই সব প্রক্রিয়া এবং অংশপত্র 6.5 ইঞ্চি বা 170 মিলিমিটারের মসৃণ নল বিশিষ্ট বন্দুকের ব্যারেলে আবদ্ধ থাকে। সামনের দিকে এগিয়ে গেলে এটি ইম্প্যাক্ট শোষণকারী অ্যানভিল, এর ঠিক ওপরে টাংস্টেন কার্বাইড প্লাগ। এই 4টি পোলোনিয়াম ইনিশিয়েটর টাংস্টেন কার্বাইডের ওপর রাখা হয়েছে। এগুলো রাখা হয়েছে যাতে এটি নিক্ষেপ এবং সক্রিয় হলে একটি পারমাণবিক চেইন বিক্রিয়া নিশ্চিত করা যায়। আসুন এই অ্যানিমেশনের মাধ্যমে প্রক্রিয়াটি সহজ করে বুঝি। যখন সঠিক উচ্চতা শনাক্ত করা যায়, তখন ফায়ারিং সুইচ সক্রিয় হয়। 3টি নেভি বন্ধু প্রাইমার চার্জ জ্বালায়, যার মধ্যে 4টি সিল্ক পাউডার ব্যাগ থাকে। প্রতিটিতে 2 পাউন্ড বা 0.9 কিলোগ্রাম কর্ডাইট থাকে। ইউরেনিয়াম প্রজেক্টাইল 300 মিটার প্রতি সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়। এই মুহূর্তে টাংস্টেন কার্বাইডের ওপর রাখা 4টি পোলোনিয়াম ইনিশিয়েটর পারমাণবিক ফিশন বিক্রিয়া শুরু করে। মিলিসেকেন্ডে এক ভ্রিলান একটি বিস্ফোরণ ঘটবে, যা ভবন ধ্বংস করবে এবং হাজার হাজার মানুষকে হত্যা করবে। এবার ফিরে আসি ইরানের 3টি প্রধান সমৃদ্ধকরণ প্ল্যান্টে, যথা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহানে। ইরান গোপনে তার 400 কেজি মজুতের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন বিমান হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছিল। ফোর্দোতে অস্বাভাবিক ট্রাক চলাচল। হামলার কয়েকদিন আগে উপগ্রহচিত্রে ফোর্দো ফুয়েল সমৃদ্ধকরণ প্ল্যান্টের সুড়ঙ্গ প্রবেশদ্বারের প্রধান রাস্তায় 16টি কার্গো ট্রাকের একটি বহর সারিবদ্ধ দেখা গিয়েছিল। এটি অত্যন্ত অস্বাভাবিক ছিল, কারণ এত বড় পরিসরের যানবাহন চলাচল আগে কখনো দেখা যায়নি, যা সংবেদনশীল সামগ্রী পরিবহনের প্রস্তুতি ইঙ্গিত করে। পরের দিন বেশিরভাগ ট্রাক সাইট থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, আর কয়েকটি সুড়ঙ্গ প্রবেশদ্বার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দেখা গিয়েছিল।
এই চলাচলের মাত্রা এবং সময় সদৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ সম্পদ সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। সুড়ঙ্গ সিল করার কার্যক্রম। অতিরিক্ত উপগ্রহ চিত্রে প্রধান সুড়ঙ্গ প্রবেশদ্বারের কাছে ট্রাক এবং বুলডোজার অবস্থান করতে দেখা যায়। কিছু যানবাহন সুড়ঙ্গ সিল করার কাজে জড়িত বলে মনে হয়, সম্ভবত পরিদর্শন বা আরও হামলা প্রতিরোধ করার জন্য। এই পদক্ষেপগুলো ভেতরে যা সংরক্ষিত ছিল তা সুরক্ষিত বা লোকানোর একটি সমন্বিত প্রচেষ্টা নির্দেশ করে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হল এবং সুড়ঙ্গ প্রবেশদ্বারগুলো গুরুতর ধ্বংসের শিকার হয়েছে। কিছু সুড়ঙ্গ বিমান হামলার পূর্বাভাসে ধসালিয়ে দেওয়া বা ভরাট করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ প্রণালী এবং ইউরেনিয়াম রূপান্তর এবং ধাতু উৎপাদনের সাথে যুক্ত স্থাপনাসহ উপরিতলের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক যুদ্ধক্ষেত্র ক্ষতি মূল্যায়নের ওপর ভিত্তি করে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফাঁস হওয়ার রিপোর্টে এই ফলাফলগুলির সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবেদনগুলি আরও উল্লেখ করে যে হামলাগুলি ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে নির্মূল করতে পারেনি। বেশিরভাগ সেন্ট্রিফিউজ এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অক্ষত ছিল। ফলত ডিআইএর অনুমান যে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা বিলম্বিত হলেও তারা শুধু কয়েক মাস পিছিয়ে গেছে, সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি। কিন্তু চলুন দেখি তারা এই পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো কোথায় লুকিয়ে রাখতে পারে তার প্রধান পরিস্থিতি। প্রমাণ এবং বিশেষজ্ঞ বিশ্লেষণ বলে ইরান ফোর্দো থেকে পারমাণবিক মাতৃককে বেশ কিছু সম্ভাব্য স্থানে সরিয়ে নিয়ে যেতে পারে। একটি সম্ভাব্য বিকল্প হল ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের মতো স্থানের ভূগর্ভস্থ তুরঙ্গ নেটওয়ার্ক, যার আসন্ন বিমান হামলার পরও অক্ষত ছিল। নাতাঞ্জ ভূগর্ভস্থ নির্মাণের ইতিহাস সহ কিছু সামগ্রী রাখতে পারে। ইস্পাহান এবং নাতাঞ্জের মতো প্রধান পারমাণবিক স্থাপনার আংশিক ধ্বংসের পরও এ ধরনের সামগ্রী সংরক্ষণের ক্ষমতা রয়েছে। ইরান তাগুলোকে গোপন বা অঘোষিত স্থানেও সরিয়ে নিয়ে যেতে পারে, যার মধ্যে পার্চিনের মতো মাসামরিক বাটি বা অজ্ঞাত ভূগর্ভস্থ বাংকার অন্তর্ভুক্ত। বিভিন্ন লুকানো স্থানে সামগ্রী ছড়িয়ে দেওয়া মোট ক্ষতির ঝুঁকি কমিয়ে দেবে। এবার ফোর্দোতে ফিরে যাওয়া যাক, দেখা যাক এই পারমাণবিক সমৃদ্ধকরণ সাইট ধ্বংস করা এত কঠিন কেন। ফোর্দোর একটি জটিল রক্ষা নেটওয়ার্ক দ্বারা সুরক্ষিত, যার মধ্যে 6টি সুড়ঙ্গ প্রবেশদ্বার এর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় নিয়ে যায়। সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলি, বিশেষ করে সমৃদ্ধকরণ কাঠামো, প্রায় 200 মিটার লম্বা একটি সুড়ঙ্গের ভিতরে গভীরে সমাহিত, যা পাহাড়ের গায়ে সরাসরি খোদাই করা হয়েছে। প্রধান সমৃদ্ধকরণ চেম্বারটি সরাসরি পর্বতশ্রেণীর নিচে অবস্থিত বলে মনে করা হয়, যা পাথরের একটি বিশাল স্তরের নিচে লুকানো। সুড়ঙ্গ প্রবেশদ্বার থেকে চেম্বারের দূরত্ব প্রায় 200 মিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠ নিজে ডিফেন্সের আরেকটি স্তর যোগ করে। এটি সুড়ঙ্গ প্রবেশদ্বারের কাছে একটি মৃদু ঢাল দিয়ে শুরু করে, কিন্তু শিখর থেকে প্রায় 160 মিটার দূরে উল্লেখযোগ্যভাবে খাড়া হয়ে যায়, যা ওপর থেকে হামলা থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে। এবং এখানেই এটি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যদি সমৃদ্ধকরণ চেম্বার সুড়ঙ্গ প্রবেশদ্বারের সম উচ্চতায় থাকে, তাহলে এটি প্রায় 25 ডিগ্রি কোণ থেকে আসা আক্রমণে প্রায় 40 মিটার শক্ত পাথর দ্বারা সুরক্ষিত। সরাসরি ওপর থেকে বা এমনকি 40 ডিগ্রি অফ অ্যাক্সিস কোণ থেকে ফেলা বোমা, যেমনটি একটি সাবসনিক B2 বোমারের উচ্চতা থেকে হামলার জন্য সাধারণ, তার লক্ষ্যে পৌঁছাতে 40 মিটার ঘন পাহাড়ি পাথর ভেদ করতে হবে। এটি অতিক্রম করতে মার্কিন বাহিনী 6টি B2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছিল। প্রতিটি GBU-57 মাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ফোর্দোর মতো শক্ত লক্ষ্যগুলির জন্য ডিজাইন করা গভীর প্রবেশকারী বাংকার বাস্টার বোমায় সজ্জিত। এই হামলাগুলি সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হলের ঠিক ওপরে পর্বতশ্রেণীকে লক্ষ্য করেছিল, সুরক্ষিত স্তরগুলি ভেদ করে ইরানের পারমাণবিক অপারেশনকে ব্যাধা ঘটানোর উদ্দেশ্যে। B2গুলি শুধুমাত্র সুড়ঙ্গ নেটওয়ার্ক নয়, এমনকি প্রধান সুড়ঙ্গ প্রবেশদ্বারের কাছে থাকা সম্ভাব্য 6টি প্রবেশদ্বারের মধ্যে অন্তত 6টিকেও লক্ষ্য করেছিল। হামলা পরবর্তী স্যাটেলাইট চিত্র এবং অস্ত্র বিশেষজ্ঞদের মূল্যায়ন এটি নিশ্চিত করেছে যে 4টি প্রধান প্রবেশদ্বারের মধ্যে অন্তত 3টি উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে।